to provide relief to patients, particularly those suffering from cancer, I propose to exempt basic customs duty on 17 drugs or medicines. Income Tax Act 2025 will come into effect from 1st April 2026. মূলত তিনটি যে মুখ্য বিষয় কিসের উপর ফোকাস করে বাজেট হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী তা স্পষ্ট করে দিয়েছেন। এক হচ্ছে ওভারঅল গ্রোথ, দুই হচ্ছে যে অ্যাসপিরেশন যা নতুন ভারতে, সেই অ্যাসপিরেশনকে লক্ষ্য করে তার জন্য কিছু পলিসি তৈরি করা, এবং সমাজের একেবারে অন্তোদয় স্তরে উন্নয়নকে নিয়ে যাওয়ার জন্য সবকা সাথ সবকা বিকাশের যে মন্ত্র, সেই ধরনের অন্তোদয় ভুক্ত মানুষগুলোকে সহায়তা করা। For Bengal, what they have given? Nothing. Talking big. কিছু দেয়নি। কেন্দ্রীয় বাজেট 2026 সংসদে পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ইতিমধ্যে কি কি হয়েছে আপনারা জেনেই গেছেন। আপনাদের মধ্যে অনেকেই লিখেছেন যে আপনারা নাকি আমার মুখ থেকে শুনতে চান। আজকে একটা জাতীয়তাবাদীদের একটা পিকনিক ছিল, সেখানে গিয়েছিলাম। ফলে আপনাদের অনুরোধ রাখতে এই রাতে এসে বাজেট সম্পর্কে অন্তত আমার যেটা মতামত সেটা করতে হয়েছে। একেবারে ডিটেলসে বলবো, খুব অল্প সময়ের মধ্যে সবটা শোনার চেষ্টা করুন। এই প্রথমবার দেশের বাজেট রবিবার ছুটির দিন পেশ হলো, প্রথমবার। আগে কোনোদিন ছুটির দিন বা রবিবারে বাজেট পেশ হয়নি। এই যে আপনাদের ভাষায় বলেন না ট্যাবু ভাঙা, মানে অলঙ্ঘনীয় যে সমস্ত বস্তুগুলো আছে সেগুলো ভেঙে দেওয়া, সেগুলো কিন্তু একেবারে মোদী সরকারের আমলই হয়েছে। সেটা আপনার 3 তালাক তুলে দেওয়া থেকে শুরু করে, কাশ্মীর থেকে 370 ধারা বিশেষ ধারা তুলে দেওয়া থেকে শুরু করে, এই রবিবারে বাজেট পেশ, এই যে ট্যাবু ভাঙা, বিভিন্ন বিষয় ভেঙে চুরে একেবারে বহু বছর থেকে চলে আসছে বলে চালাতেই হবে, এই জিনিসগুলো ভেঙে দেওয়া একমাত্র মোদী সরকারের কাছ থেকেই দেখেছি। এই প্রথম আমরা রবিবারে বাজেট পেশ দেখলাম। এটা হচ্ছে নির্মলা সীতারামনের নবম বাজেট, মোদী নেতৃত্বাধীন এনডিএ 3 সরকারের তৃতীয় পূর্ণাঙ্গ বাজেট। এবং আজকে দেখলাম আমরা প্রথমবার রবিবার ছুটির দিন বাজেট পেশ হচ্ছে সকাল 11টা থেকে। এর আগে 28শে ফেব্রুয়ারি বিকালে বাজেট পেশ করা হতো। ব্রিটিশ আমলের প্রথা মেনে ফেব্রুয়ারির শেষ ওয়ার্কিং ডেতে বিকেল 5টায় বাজেট পেশ করা হতো। ব্রিটিশ আমলের রীতি বদলে যায় 1999 সালে। অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে সকাল 11টায় বাজেট পেশ করে প্রথা ভাঙা হয়। 1999 তৎকালীন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা প্রথমবার সকাল 11টায় বাজেট পেশ করেন। তারপর থেকে সকাল 11টায় বাজেট পেশ শুরু হয়। একমাত্র 1999 সালের 28শে ফেব্রুয়ারি রবিবার ছিল, তাই 27শে ফেব্রুয়ারি শনিবার 11টায় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা। এবং 2017 সালে এই বাজেট পেশের সময় আরো প্রথা ভাঙা হয়। 2017 সালে অরুণ জেটলি তৎকালীন অর্থমন্ত্রী বাজেট পেশের বদলে 28শে ফেব্রুয়ারির বদলে 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করেন। কেন 1 ফেব্রুয়ারি? তার কারণ নতুন অর্থবর্ষ 1 এপ্রিল শুরুর আগে গোটা ফেব্রুয়ারি মাসটা, গোটা মার্চ মাস, 2 মাস সবাই সময় পেয়ে যান। ব্যবসায়ীরা, কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের কি কি হতে পারে কাজ খতিয়ে দেখার সুযোগ পান। তাই অরুণ জেটলি মোদী সরকারের আমলে 28শে ফেব্রুয়ারি থেকে বাজেট পেশের দিন আনা হয় 1 ফেব্রুয়ারি। ট্যাবু ভাঙা, যেটা বারবার দেখাচ্ছে মোদী সরকার, সেই ট্যাবু ভেঙে আজকে 1 ফেব্রুয়ারি রবিবার বাজেট পেশ হলো সকাল 11 থেকে। মানুষের জেনারেলি, সাধারণ মানুষ, আমার আপনার মতন সাধারণ মানুষের দুটো দিকে নজর থাকে। কোন জিনিসের দাম কমলো কি বাড়লো, আর ট্যাক্সের ক্ষেত্রে কি ছাড় হলো, ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে কি ছাড় হলো। সেই দুটো জিনিস আগে বলছি। যে ট্যাক্সের যে স্ল্যাব অপরিবর্তিত আছে, কোন রকম কোনো পরিবর্তন হয়নি। নতুন আয়কর আইন আসছে 1 এপ্রিল 2026 থেকে, নতুন আয়কর আইন চালু হয়ে যাবে এবং সেখানে সেই আইন নিয়ে অনেক কিছু বলা হয়েছে। 2024-এর জুলাই মাসে আয়কর আইন নিয়ে পর্যালোচনার কথা বলা হয়েছিল। 2025-এ নতুন আয়কর আইন ঘোষণা করা হয়। 2026-এর 1 এপ্রিল থেকে নতুন আয়কর আইন চালু হচ্ছে। বেশ কিছু আজকে নির্মলা সীতারামন বললেন, যেমন মোটর অ্যাক্সিডেন্টে কোনো ক্লেম পাওয়া গেলে তাতে কোনো আয়কর দিতে হবে না, টিডিএস ফিরিয়ে দেওয়া হবে। ট্যুর প্রোগ্রামে টিডিএস যেটা, টিসিএস যেটা 5% বা 20% থেকে কমিয়ে 2% করা হলো। শিক্ষার জন্য টিসিএস 5% থেকে কমিয়ে 2% করা হয়েছে। কর্মসংস্থানে, কর্মী সংস্থানের ক্ষেত্রে 1% 2% টিডিএস, অনেক কিছু বেশ দেখলাম চেঞ্জ হয়েছে। আয়কর রিটার্নের জমা দেওয়ার সময় 31শে ডিসেম্বর থেকে 31শে মার্চ করা হয়েছে। এবং আরো একটা জিনিস যেটা ঘোষণা হলো যে বিভিন্ন রকমের আয়করে এবার জরিমানা দিতে হবে, জেল যেতে হবে না। মানে যে কোনো কারণেই হোক জেলে ঢুকিয়ে দেবার যে প্রবণতা, সেটা একেবারে কমিয়ে ফেলা হলো। এবার আসা যাক একটা বড় তথ্যে, যেটাতে এই মুহূর্তে এই বাংলায় বিতর্ক চলছে।
যে ভোটমুখী বিহারে, যখন বিহারে ভোট ছিল, অন্ধ্রপ্রদেশে বাজেটে একেবারে সাজিয়ে দেওয়া হয়েছিল, বাংলার ক্ষেত্রে কেন সাজিয়ে দেওয়া হলো না, এই নিয়ে তৃণমূল প্রশ্ন তুলে দিয়েছে। স্বাভাবিক ব্যাপার, যদি কিছু দেয়, অল্প কিছু দেয়, তাহলে প্রশ্ন কেন দিল না, যদি বেশি কিছু দিত তাহলে বলতো ভোটের জন্য তাকিয়ে দিয়েছে। বিহারের ক্ষেত্রে যদি আমরা দেখি কেন এই বিতর্কটা উঠেছে, বিহারের ক্ষেত্রে 2024 সালে তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর জুন মাসে পূর্ণাঙ্গ বাজেটে মোদী সরকার বিহারের জন্য বিভিন্ন প্রকল্পে 60,000 কোটি টাকা বরাদ্দ হয়েছিল। একটা জিনিস ভাবতে হবে, ক্ষমতায় পেয়ে ফিরে আসার পর এত টাকা বরাদ্দ হয়েছে। এই তৃণমূলকে হাতে রেখে বাংলার জন্য টাকা বরাদ্দ করলে সেই টাকার গোষ্ঠীর সাধ্য ছাড়া আর কিছুই হবে না, সেটা মোদী সরকারও জানে। তাহলে যতদিন মমতা সরকার আছে ততদিন এই রাজ্যে বাজেট বাড়িয়ে বা টাকা দিয়ে লাভটা কি হবে? সবটাই তো তৃণমূলের নেতা নেত্রীদের পকেটে যাবে। বিহারে ক্ষমতায় আসার পর বাজেট পেয়েছে, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পরের বাজেটটা যে ঢেলে দেওয়া হবে এটা একেবারে পরিষ্কার, এই নিয়ে দ্বিমতের কোনো জায়গা নেই। ফলে যারা করছেন যে বিহারে দেওয়া হলো, বাংলায় কেন দেওয়া হলো না, বাংলাতেও দেওয়া হবে ক্ষমতার পরিবর্তন হলে। এবং যদিও আমরা পশ্চিমবঙ্গের জন্য 3টে বড় প্রস্তাব আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে একটা হচ্ছে শিলিগুড়ি বারাণসী দ্রুতগতির রেল চলাচলের করিডর, ডানকুনি সুরাত ফ্রেট করিডর এবং দুর্গাপুরের শিল্প করিডর গড়ে তোলার যে 3টে বড় ঘোষণা করা হচ্ছে। যারা বলছে কিছুই দেয়নি বাজেটে, তারা ডাহা মিথ্যা কথা বলছে। ঠিক কি বাজেট ঘোষণা আমরা পেলাম? এই যে কেন্দ্রের সঙ্গে শিলিগুড়ি জুড়বে হাই স্পিড রেল করিডরে, মোদির রাজ্য সুরাত থেকে ডানকুনি পর্যন্ত ফ্রেট করিডর হবে এবং 7টা যে হাই স্পিড রেল করিডরের তালিকায় মুম্বাই পুনে হায়দ্রাবাদ বেঙ্গালুরু, হায়দ্রাবাদ চেন্নাই বেঙ্গালুরু, দিল্লি বারাণসী এবং বারাণসী টু শিলিগুড়ি। অর্থাৎ মোদী সরকারের মাথায় কিন্তু বাংলা আছে। একেবারে ঢপ দিয়ে মিথ্যা কথা বলে এভাবে বাংলার মানুষকে আর মূর্খ বানানো যাবে না। পশ্চিমবঙ্গের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু বলে দিলেন, কিন্তু পশ্চিমবঙ্গের জন্য অনেক কিছু আছে এবং সেই সঙ্গে এটা দেখতে হবে প্রতিরক্ষা খাতে বরাদ্দ 1 লক্ষ কোটি টাকা বেড়েছে। এই নিয়ে আমি পরে বলবো কিছুক্ষণ পরে। তার আগে দেখুন এই বাজেটে কি করে বাজেট লক্ষ্য এবং পশ্চিমবঙ্গের জন্য কি আছে একদম প্রকাশ্যে সরাসরি বললেন প্রাক্তন সাংবাদিক এবং এখন রাজ্য বিজেপির সহসভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায় কি বলছেন দেখুন আপনারা। এবার আসি বাংলা কি পেল। দেখুন, এই প্রথম ডানকুনি অমৃতসর যে ফ্রেট করিডর ছিল, সেই ফ্রেট করিডরের অতিরিক্ত জমি জটের জন্য পশ্চিমবঙ্গ সরকারের এই ডানকুনি পর্যন্ত ফ্রেট করিডর সম্প্রসারিত করা যায়নি। আরো একটি সুযোগ দিয়ে এবার নির্মলাজি ডানকুনি থেকে সুরাত পর্যন্ত নতুন ফ্রেট করিডরের কথা ঘোষণা করলেন। অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম এই ফ্রেট করিডর যদি সত্যি করে বাস্তবায়িত করা যায়, তাহলে পশ্চিমবঙ্গের আর্থিক বিকাশ, আর্থিক উন্নয়ন ব্যাপক গতি পাবে। 2, এই ডানকুনি সুরাত ফ্রেট করিডরকে কেন্দ্র করে, পূর্ব আর পশ্চিমের সংযোগকারী এই ফ্রেট করিডরকে কেন্দ্র করে 20টি ইনল্যান্ড ওয়াটারওয়েজ তৈরি করা হবে। অর্থাৎ স্থলের সঙ্গে সঙ্গে নদীপথে বাণিজ্যের জন্য একটি বড় পরিকল্পনা রয়েছে এবং তাতে পশ্চিমবঙ্গ, আমরা জানি এর আগেই যে মাল্টি মোডাল যে টার্মিনাল গুলো তৈরি হয়েছে, সাহেবগঞ্জে হয়েছে, বারাণসীতে হয়েছে, হলদিয়ায় প্রপোজাল আছে, হলদিয়াতে আছে, কলকাতাতে আছে। তো তাতে জলপথে বাণিজ্য, যার লক্ষ্য হচ্ছে যে স্থলপথে এবং রেলপথের থেকে জলপথে বাণিজ্য বাড়ানো। দ্বিতীয় আরো একটি বড় বিষয়, 5,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সিটি সেন্ট্রিক ট্যুরিজমের জন্য এবং সেক্ষেত্রে টেম্পল সিটি যেগুলি আছে সেই টেম্পল সিটিগুলিকে ডেভেলপ করার জন্য। অতীতে আমরা দেখেছি, আমরা অযোধ্যা দেখেছি, বারাণসী দেখেছি, সোমনাথ দেখেছি। পশ্চিমবঙ্গে অনেকগুলি এমন সিটি সেন্ট্রিক শহর রয়েছে, টেম্পল সেন্ট্রিক শহর রয়েছে, যেগুলির সুবিধা আমরা এখান থেকে পেতে পারি। 2, 7টি যে হাই স্পিড রেল করিডর তৈরি হয়েছে, তার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে বারাণসী শিলিগুড়ির হাই স্পিড রেল করিডর। এটি পশ্চিমবঙ্গের রেল যোগাযোগের ক্ষেত্রে একটি বড় যুগান্তকারী পরিবর্তন হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন যে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ আরো যে 3টে তৈরি হবে, সেটাও একটি পূর্ব ভারতে তৈরি হওয়ার কথা। তো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ যদি পূর্ব ভারতে পায়, সেটাও বাংলাতেও তার সেটা আশার। যদি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হলে তো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ পশ্চিমবঙ্গে হবেই হবে। এছাড়াও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন যে নতুন তৈরি হতে চলেছে,
সেটাও একটা পূর্ব ভারতে তৈরি হবে বলে নির্মলাজি ঘোষণা করেছেন। সো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইনও আমরা পেতে পারি। এখানকার ছেলেমেয়েরা যারা ডিজাইনিং এর ক্ষেত্রে, আর্ট এন্ড কালচারের ক্ষেত্রে বেশ স্কিলফুল, তারা এই সুবিধা পেতে পারে। পরিষ্কার বললেন জগন্নাথ চট্টোপাধ্যায় কিভাবে বাংলাকে ঢেলে সাজানো হয়েছে। বাংলায় ক্ষমতার আসার আগেই বাংলাকে এইরকম তিনটে বড় প্রকল্প, ট্রেনের কথা, বাকি ট্রেনের কথা তো বুলেট ট্রেন বা অন্যান্য বন্দে মাতরম ট্রেনের কথা ছেড়েই দিলাম। কিন্তু জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি তরফ থেকে যাই বলুন না কেন, রাজ্যের মাননীয়া কি বলছেন? মাননীয়া বলছেন কিচ্ছু পাইনি পশ্চিমবঙ্গে, হামটি ডামটির বাজেট বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি পেয়েছে আরো একবার বলার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন সেটাও আগে শুনে নিন আপনারা। For Bengal, what they have given? Nothing. Talking big. কিছু দেয়নি। যে ফ্রেট করিডোরের কথা বলেছে ডানকুনি থেকে, ওটা আমার রেলওয়ে বাজেটে 2009 I placed the budget. There you will see I have mentioned about Dankuni and Amritsar. That is not there, pending about these 15 years. Number 2, regarding 3 corridors they announced. We have already announced 6 economic corridors. So what they said about 3 corridor, that is absolutely a garbage of lies. They have not given a single paisa to Bengal. Only one tax is there, GST. They're taking away our money, are saying big talk. They are giving us money. It is our money. Now only one tax is there. What they are collecting from Bengal, they are not giving our food funds. Will get about more than 2 lakh crores from the central government. এবার আসি বাংলায় শিল্প উন্নয়নের লক্ষ্যে যে বরাদ্দ সেটা নিয়ে একটু বললাম। এটা হচ্ছে পূর্বোদয় নীতিগত উদ্যোগের অধীনে দেশের প্রথম উপকূল ভিত্তিক করিডোর, ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোর উন্নয়ন দক্ষিণের তামিলনাড়ু থেকে দুর্গাপুর পর্যন্ত হবে। এখানে বন্দর, জাতীয় সড়ক, রেল ও শিল্প ক্লাস্টারকে একে অপরের সঙ্গে মসৃণভাবে জুড়ে তৈরি হবে একটা শিল্প করিডোর। তৃণমূল থাকতে এই সবকিছু হবে। এখানে ব্যবসায়ীরা নিজেদের বিনিয়োগ করবে। এই তোলাবাজদের আমলে, এই কাটমানি সরকারের আমলে এই সব কিছুতে ব্যবসা বাণিজ্য পরিকল্পনা করলেই শিল্পপতিরা আসবে মনে হয় আপনাদের? এর জন্য সরকারের পরিবর্তন দরকার। যেভাবে গুজরাট এগিয়ে গেছে, উত্তরপ্রদেশ এগিয়ে গেছে, বিহার এগুচ্ছে, আসাম এগুচ্ছে, সেভাবে আমাদের এগোতে গেলে এই রাজ্যে ক্ষমতার পরিবর্তন করতে হবে, কেন্দ্রের সঙ্গে যেতে হবে, তবে তো এই প্রকল্পগুলো বাস্তবায়িত হবে। আর কি আছে? ডানকুনি থেকে সুরাট ডেডিকেটেড ফ্রেট করিডর, মোদির রাজ্য গুজরাট থেকে আমাদের রাজ্য পর্যন্ত ডেডিকেটেড ফ্রেট করিডর হবে, ব্যবসা বাণিজ্যের ফ্রেট করিডর। এর সুবিধা যদি নিতে হয় এই রাজ্যের মানুষকে এই তৃণমূলের সরকারটাকে হটাতে হবে, তবে এই সমস্ত সুবিধাগুলো পাবেন পরিপূর্ণভাবে। আর কি হচ্ছে? হাই স্পিড রেল করিডর, বারাণসী থেকে শিলিগুড়ি অব্দি হাই স্পিড রেল করিডর। পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের 5টি রাজ্যে 5টি পর্যটন কেন্দ্র তৈরির ঘোষণা, যার জন্য 4000টি ইলেকট্রিক বিশেষ বাস দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। আর কি হলো? 2026-2027 অর্থবর্ষে পশ্চিমবঙ্গের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে তাদের তহবিল বরাদ্দ হলো। ভারতের ভূতাত্ত্বিক জরিপ ASI 1018 কোটি টাকা পেয়েছে। কলকাতা মেট্রো 529 কোটি টাকা পেয়েছে। ভেরিফাইড এনার্জি সাইক্লোট্রন সেন্টার কলকাতা 886 কোটি টাকা পেয়েছে। ভারতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট ISI 332 কোটি টাকা পেয়েছে। কলকাতা বন্দর 150 কোটি টাকা পেয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি কলকাতা 92 কোটি টাকা পেয়েছে। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট 90 কোটি টাকা পেয়েছে। বেঙ্গল কেমিক্যালস পেয়েছে 25 কোটি টাকা। বাজেটে কোন কোন জিনিসের দাম কমলো? মেন কটা জিনিস যেগুলো চোখে পড়লো, ক্যান্সারের জীবনদায়ী ওষুধ 17টা ওষুধের দাম কমেছে, আরো বিভিন্ন ওষুধের দাম কমেছে। ডায়াবেটিসের জীবনদায়ী ওষুধের দাম কমেছে। ইভি গাড়ির লিথিয়াম আয়ন সেল ব্যাটারি দাম কমেছে। সোলার প্যানেলের দাম কমেছে, যেটা এখন আসছে বাড়ি বাড়ি ছাদে ছাদে সরকারি ভর্তুকি পেয়ে সোলার প্যানেল লাগানোর কথা হচ্ছে, যাতে বিদ্যুতের উপর ভরসা কমে। সেই সোলার প্যানেল জিনিসের দাম কমলো। চামড়ার জিনিসপত্রের দাম কমেছে। মোবাইল ব্যাটারির দাম কমেছে, ফলে মোবাইল সস্তা হবে বুঝতেই পারছেন। মাইক্রোওয়েভ ওভেনের দাম কমেছে। বিদেশে পড়াশোনার খরচা কমেছে, বড় ঘটনা, বিদেশে পড়াশোনার খরচা কমেছে। এবার আসি সেই প্রকল্প, যে প্রকল্পগুলো এই রাজ্যে কখনো চালু হয়নি, যেগুলো চালু হবে যদি এই রাজ্যে কখনো বিজেপি সরকার আসে। এই রাজ্যে মহিলাদের 1000-1200 টাকার ভাতা দেওয়া হচ্ছে। বছরে পাচ্ছে ওই 12,000 থেকে শুরু করে 1200 টাকা, কিন্তু 12 হিসেব করুন, ওই 14,000 এরকম টাকা পাচ্ছে। কিন্তু মহিলারা যে মাসে 12,000 টাকা করে পেতে পারে, বছরে 1 লাখ টাকার ঊর্ধ্বে আয় হবে, সেই লাখপতি দিদি প্রকল্প এই রাজ্যে আসবে যদি এই রাজ্যের মহিলারা বিজেপিকে ক্ষমতায় আনে। লাখপতি দিদি
এই প্রকল্পের মাধ্যমে সারা দেশে এখন 2 কোটিরও বেশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সহায়তা প্রদান করা হয়েছে, যাদের বার্ষিক আয় কমপক্ষে 1 লাখ টাকার বেশি। এ রাজ্যের মহিলারা বছরে 12,000 টাকা পেয়ে খুশি। মোদী সরকার চাইছে তারা মাসে 12,000 টাকা পান, এতটাই তারা স্বাভাবিক হোক, এতটাই তারা নিজেদের স্বনির্ভর হোক। মোট টার্গেট রাখা হয়েছে 2027 সালের মধ্যে 3 কোটি মহিলার পরিবারকে আর্থিকভাবে সচ্ছল করা, 3 কোটি মহিলার পরিবারকে বছরে 1 লাখ টাকার বেশি উপার্জনের ক্ষমতায় নিয়ে আসা। এখন বাংলার মহিলারা এই উপার্জনের ক্ষমতায় লাখপতি দিদি হতে চায় কিনা সেটা এবার বাংলার মহিলাদের উপর নির্ভর করছে। তারা বিজেপি সরকারকে চায় কিনা, এই রাজ্যে পরিবর্তন চায় কিনা, শুধুমাত্র ভাতার রাজত্ব থেকে তারা মুক্তি চায় কিনা। আর কি হয়েছে, 10,000 কোটি টাকা ব্যয় করে দেশের প্রত্যেকটা জেলায় মেয়েদের জন্য একটি করে হস্টেল স্থাপন করা হবে। এখানে উচ্চশিক্ষায় স্নাতক স্তরের মহিলা ছাত্রীদের ড্রপ আউটের হার কমানো, মহিলা ছাত্রীদের আবাসন সংক্রান্ত অসুবিধার সমস্যা মেটানো হবে। প্রত্যেক জেলায় মেয়েদের জন্য একটি করে হস্টেল, স্বনির্ভর গোষ্ঠীর মহিলা উদ্যোক্তাদের জন্য নতুন বিপণন কেন্দ্র বা দোকান আউটলেট স্থাপন এবং মহিলাদের সুরক্ষা, নিরাপত্তা এবং ক্ষমতায়নের লক্ষ্যে জাতীয় কর্মসূচির অধীনে 3,605 কোটি টাকা বরাদ্দ। মোদী সরকার যে মহিলাদের কথা ভাবছে, এই আজকের বাজেট তার উপযুক্ত প্রমাণ। প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ল, যেটা খুব দরকার ছিল। পাকিস্তানের সঙ্গে অপারেশন সিঁদুরের পর প্রতিরক্ষা খাতে বরাদ্দ প্রায় 1 লক্ষ কোটি টাকা বেড়েছে। এখন প্রতিরক্ষা খাতে বরাদ্দ হয়েছে 7,85,000 কোটি টাকা। অপারেশন সিঁদুরের পর 1 লক্ষ কোটি টাকার বেশি বৃদ্ধি হয়েছে। 2025 অর্থবর্ষে এখানে বরাদ্দ ছিল 6.81 লক্ষ কোটি টাকা, সেটা এবারে হলো 7.85 কোটি টাকা, লক্ষ কোটি টাকা, অর্থাৎ প্রায় 1 লক্ষ কোটি টাকার বাড়তি হলো প্রতিরক্ষা বাজেট। এরকম পাশে যদি এরকম প্রতিবেশী থাকে তাহলে অবশ্যই প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়বে, এই নিয়ে বলার কোনো অপেক্ষা রাখে না। 3 সশস্ত্র বাহিনী, স্থলসেনা, নৌসেনা এবং বায়ুসেনা ব্যবহৃত অস্ত্র এবং সামরিক সরঞ্জামের জন্য 65% দেশে তৈরি হবে। এবার বিদেশি নির্ভরতা কমিয়ে দেওয়া হচ্ছে। বিমান এবং বিমান ইঞ্জিন নির্মাণের জন্য 63,733 কোটি টাকা পৃথক বরাদ্দের প্রস্তাব রয়েছে বাজেটে। অর্থাৎ এই বরাদ্দের পাশেও দেখলাম আমরা এই বিমান এবং বিমান ইঞ্জিন নির্মাণের জন্য আরো এক্সট্রা পয়সা বরাদ্দ করা হয়েছে। মোট যদি এক নজরে আপনারা দেখেন যে 3টে কর্তব্য ঘোষণা করা হয়েছে। প্রতিযোগিতা বাড়িয়ে টেকসই অর্থনীতি বৃদ্ধি, মানুষের সক্ষমতা গড়ে তুলে উন্নয়নের অংশীদার করা, সবকা সাথ সবকা বিকাশ, প্রতিটি পরিবার এবং অঞ্চলের সমান সুযোগ এবং 6টা অগ্রাধিকার খাতে হস্তক্ষেপ, 7টি কৌশলগত শিল্প উৎপাদন বাড়ানো, পুরনো শিল্পের পুনরুজ্জীবন, চ্যাম্পিয়ন এমএসএমই, পরিকাঠামোয় জোর, দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা, সিটি ইকোনমিক রিজিয়ন, খাদি হ্যান্ডলুমে জোর দেওয়া হয়েছে। মহাত্মা গান্ধী গ্রাম সড়ক উদ্যোগ এবং চ্যালেঞ্জ মোডে মেগা টেক্সটাইল পার্কের উন্নতি করা হচ্ছে, ন্যাশনাল ফাইবার স্কিমে উন্নতি করা হচ্ছে। মহাকাশ খাতে স্বনির্ভর করার জন্য টাকা বরাদ্দ হয়েছে। 7টা হাই স্পিড রেল করিডোর হচ্ছে। বিকশিত ভারতের লক্ষ্যে রেখে সংস্কার হচ্ছে। স্বাস্থ্য এবং আয়ুষ প্রকল্পে টাকা দেওয়া হয়েছে। 25 কোটি মানুষ বহুমাত্রিক দরিদ্র থেকে বেরিয়ে এসেছেন এই সমস্ত প্রকল্পগুলোর জন্য। নারী এবং সামাজিক উদ্যোগে কাজ করা হচ্ছে। প্রতিটি জেলায় গার্লস হোস্টেল নির্মাণ করা হবে। পূর্ব ভারতে বিশেষ জোর দেওয়া হচ্ছে। ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোর, যেটা আমি বললাম আপনাদের। এই হচ্ছে আজকে এর বাজেট। ভালোই বাজেট হয়েছে এবং পশ্চিমবঙ্গ যে একেবারে কিছু পায়নি এটা যারা বলছেন সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। চলুন নির্মলা সীতারামনের কণ্ঠে একবার শুনে নি এই কি হলো আজকে, দেখুন আপনারা। To provide relief to patients, particularly those suffering from cancer, I propose to exempt basic customs duty on 17 drugs or medicines. I propose also to add 7 more rare diseases for the purposes of exempting import duties on personal imports of drugs, medicines, and food for special medical purposes used in their treatment. To promote environmentally sustainable movement of cargo, I propose to 1. Establish new dedicated freight corridors connecting Dankuni in the east to Surat in the west. Operationalize 20 new national waterways. We will develop 7 high-speed rail corridors between cities as growth connectors, namely Mumbai to Pune, Pune to Hyderabad, Hyderabad to Bengaluru, Hyderabad to Chennai, Chennai to Bengaluru, Delhi to Varanasi,
Varanasi to Siliguri. New Income Tax Act. In July 2024, I announced a comprehensive review of the Income Tax Act 1961. This was completed in a record time, and the Income Tax Act 2025 will come into effect from 1st April 2026. The simplified income tax rules and forms will be notified shortly, giving adequate time to taxpayers to acquaint themselves with its requirements. The forms have been redesigned such that ordinary citizens can comply without difficulty. Ease of living. I propose that any interest awarded by the Motor Accident Claims Tribunal to a natural person will be exempt from income tax, and any TDS on this account will be done away with. I propose to reduce TCS rate on the sale of overseas tour program package from the current 5% and 20% to 2% without any stipulation of amount. I propose to reduce TCS rate for pursuing education and for medical purposes under the Liberalized Remittance Scheme, popularly known as LRS, from 5% to 2%. Supply of manpower services is proposed to be specifically brought within the ambit of payment to contractors for the purpose of TDS to avoid ambiguity. Thus, TDS on these services will be at the rate of either 1% or 2% only. বাংলা পেয়েছে, বাংলাকে সাজিয়ে দেওয়া শুরু হয়েছে, কিন্তু এই সরকারকে রেখে এই প্রকল্পগুলোর ফল পাওয়া যাবে না। এই সত্যি কথা বলতে কি, এই চুরি দুর্নীতির রাজ্যে এই প্রকল্পগুলোর সুবিধা পাওয়া যাবে না। যেখানে শিল্প করতে গেলে কাটমানি দিতে হবে এবং যেখানে সিন্ডিকেট রাজ চলছে সেখানে কোনো ভারী শিল্প গড়ে উঠবে না। ফলে এই যা পাওয়া গেছে বা ভবিষ্যতে যদি কিছু পেতে হয় বাজেট থেকে, তাহলে এই সরকারটার পরিবর্তন করতে হবে। এই সরকারটাকে রেখে এই রাজ্যে উন্নতি সম্ভব নয়। এটা যত তাড়াতাড়ি আপনারা বুঝতে পারবেন তত তাড়াতাড়ি মঙ্গল। পরিবর্তন চাই, না হলে আমাদের বাঁচার রাস্তা নেই। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।